শাশুড়ির রুম থেকে চিৎকারের আওয়াজ শুনে বেশ দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল পুত্রবধূ সুমি। যদিও শাশুড়ির সাথে সুমির সম্পর্কটা কয়েক মাস যাবতই ভালো যাচ্ছে না, তবুও শাশুড়ি যত বড় শত্রু হোক না কেন, বিপদের মুহূর্তে যদি সে এগিয়ে না যায় তবে স্বাভাবিকভাবে যে কেউ তার হিংসাত্মক মনোভাব নিয়ে প্রশ্ন তুলতেও দ্বিধা করবে না। নিজের রুমের চৌকাঠ পেরিয়ে যাওয়ার সাথে সাথেই সুমি খেয়াল করলো একটি আবছায়া ঠিক লায়লা বেগমের দরজার পাশ থেকে দৌড়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এমন দৃশ্য দেখে সুমি কিছুটা ভয় পেলেও সে দমে না গিয়ে দ্রুত পায়ে লায়লা বেগমের রুমে ঢুকতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সুমি কিছুটা চমকে ওঠে। কারণ লায়লা বেগম নিজের বিছানার উপর বসে অনবরত মৃগীরোগীর ন্যায় কাঁপছে এবং মুখ থেকে অস্বাভাবিকভাবে সাদা ফেনার স্তূপ বেরিয়ে আসছে। শাশুড়ি এমন মুমূর্ষ অবস্থা দেখে এই মুহূর্তে সুমি কি করবে তা যেন ওর ভাবনাতেই আসছে না। দৌড়ে গিয়ে লায়লা বেগমের মাথাটা নিজের হাতের উপর রেখেই ভয়ার্ত স্বরে সুমি জিজ্ঞেস করলো, আম্মা, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? সুমির কথার প্রতি উত্তরে লায়লা বেগম কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। আস্তে আস্তে তার গোঙানির আওয়াজটা যেন নীরবতার রূপ নিল এবং মুহূর্তেই তার নিঃশেষ দেহটি সুমির কোলে ঢলে পড়ল। সুমি বেশ কয়েকবার নিজের শাশুড়িকে ধাক্কা দিলেও তিনি আর জেগে উঠলেন না। ইতিমধ্যে আশেপাশের বাড়িগুলোতে ফলাওভাবে প্রচার হয়ে গেছে যে শিকদার বাড়ির বউ নিজের শাশুড়িকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। এই সন্ধ্যার সময়েও মানুষ এমন খবর শোনার পর সকলেই শিকদার বাড়ির পথে যাত্রা শুরু করেছে খুনি বউ এবং মৃত শাশুড়িকে একটুখানি দেখার জন্য। ছেলে হিমেলের কানে যখন পৌঁছালো যে তার বউ তার মাকে বিষ খাইয়ে মেরেছে, তখন সে প্রথমে নিজের কানকে বিশ্বাস করাতে পারেনি। কারণ সে জানে তার স্ত্রী তার মায়ের যতটাই মনোমালিন্য থাকুক না কেন, তার স্ত্রী এই ধরনের কাজ জীবনেও করবে না। তবুও সে মায়ের মৃত্যুর খবর শোনা মাত্র আর এক মুহূর্ত দেরি না করে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। সুমি নিজের রুমে মেঝেতে বসে অনবরত কেঁদেই চলেছে। আর একটু পর চাচি এসে তাকে দেখে ঘৃণিত মুখে তাকে বলছে, শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না বলেই তাকে একদম মেরেই ফেললি? একটুও কি মায়া দয়া নেই তোর মনে? সুমি উত্তরে কিছু বলতে পারে না, শুধু কাঁদে। কারণ সুমি ভাবে গ্রামের এসব অজ্ঞ মানুষকে হাজারবার বুঝিয়েও কোনো লাভ নেই। তবে লায়লা বেগমকে বিষ খাওয়ানোর ব্যাপারে সুমিকে সন্দেহ করারও একটি বড় কারণ আছে। ঘটনাটা 15 দিন আগে। সুমি তখন সবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে, কিন্তু 10 দিনের উপর বাপের বাড়িতে অবস্থান করায় লায়লা বেগম তখনই সুমিকে ঝাড়তে থাকে। কারণ তিনি আগেই বলে দিয়েছিল 2 দিনের বেশি যেন সে বাপের বাড়িতে না থাকে। এই নিয়ে লায়লা বেগমের একের পর এক জ্বালাময়ী কথা শুনে সুমিও লায়লা বেগমকে অনেক কঠিন কথা শুনিয়ে দেয়। এক পর্যায়ে ছেলের বউয়ের এমন কঠিন কথা শুনে লায়লা বেগম সুমিকে মারতে উদ্যত হন, এমনকি একটি চড়ও বসিয়ে দেন সুমির গালে। শাশুড়ি এমন দুর্ব্যবহার দেখে সেও আর স্থির থাকতে পারেননি, বরং পাশে থাকা একটি মগ লায়লা বেগমের মাথা বরাবর ছুঁড়ে মারে। যদিও সেটি লায়লা বেগমের শরীরে লাগেনি, তবুও তিনি এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারা বাড়ি মাথায় তুলে একাকার করে ফেললেন শাশুড়ি। কিন্তু সেদিন সুমির কাছে এসবের থেকেও খারাপ লেগেছিল হিমেলের নিশ্চুপ থাকা দেখে। কারণ সে সব দৃশ্য দেখেও তার মাকে কিছুই বলেনি। মূলত হিমেল নিজের পছন্দে সুমিকে বিয়ে করার কারণে লায়লা বেগমের নিকট সুমি ছিল চোখের বিধে যাওয়ার কাটার মতো। হিমেলের বোন অর্থাৎ আমার ননদ বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই আর্তনাদ স্বরে নিজের মায়ের মৃত্যুর শোকে কষ্ট লেপন করতে লাগলো। একই সাথে সে মায়ের মৃত্যুর জন্য ভাবিকেই দায়ী করছে। এ যেন আবার পুলিশকে খবর দিয়েছিল। তাই কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পুলিশ এসে উপস্থিত হয়। আমার ননদ পুলিশের নিকট একের পর এক আমার ব্যাপারে তার মায়ের সাথে করা অবিচারের কথা বলতে থাকে। এমনকি এও বলে যে এর আগেও নাকি শাশুড়ি মাকে মেরে ফেলার চেষ্টা করেছি। তার মুখে এমন কথা শুনে থানার কর্মকর্তা লায়লা বেগমের লাশ চেক করে অনেকটাই বিশ্বাস করে ফেলেন যে সুমি ওনাকে বিষ খাইয়ে মেরেছে। তাই তিনি সাথে সাথে তার সঙ্গে থাকা মহিলা কনস্টেবলকে নির্দেশ দেন সুমিকে অ্যারেস্ট করার জন্য। এদিকে সুমিকে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলছিল, বিশ্বাস করেন আমি আমার শাশুড়িকে বিষ খাওয়াইনি। আমার স্বামী আসুক, তারপর আপনারা আমারে জেলে নিয়েন। উনি জানে আমি খুন করিনি। কিন্তু পুলিশ তার কথা যেন একদমই শুনছিল না, উল্টো তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে হিমেল বাড়িতে উপস্থিত হয়ে মায়ের রুমে ঢোকা মাত্র বোনের মুখ থেকে সকল ঘটনা বিস্তারিত শুনে সুমির প্রতি তার বিশ্বাসটা যেন অনেকাংশে লোপ পায়। হিমেলের বোন বিথি হিমেলকে জড়িয়ে ধরে কান্নামাখা স্বরে বলে ওঠে, ভাই তুই যদি ওই সময় মায়ের পছন্দ মতো বিয়েটা করতি, তাইলে আজ আমাগো মায়ের মরা লাশটা দেখা লাগতো না। এখনো কি তুই তোর বউরে বিশ্বাস করস? আমি তোর বিয়ার পরে বুঝছিলাম এই মাইয়া মায়ের সম্মান দিব না, আর আজকা দেখ আমার মায়েরে পুরা মায়েরাই ফেলাইলো। ভাই এই বলেই হু হু করে কেঁদে দিলেন তিনি। বোনের এমন কথা শুনে হিমেলের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। তার একদিকে যেমন মনে হচ্ছে এমন কাজ আদৌ সুমির দ্বারা করা সম্ভব না, আবার অপরদিকে মনে হচ্ছে তার বোনের কথাই সঠিক। কারণ বাড়িতে সুমি আর মা ব্যতীত আর কেউ ছিল না। মনে মনে ভাবলো আগে জেলখানায় গিয়ে সুমির সাথে কথা বলে আসি। কারাগারের দেয়াল ঘেঁষে সুমি নিজের হাতের মধ্যে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে যেন খেয়ালই নেই। হঠাৎ সেই চিরচেনা কণ্ঠস্বরে সুমি ডাক শুনে মুহূর্তে এসে চমকে উঠল।
মুখখানা উপরে উঠাতেই খেয়াল করে এ আর কেউ নয়, বরং তার প্রাণপ্রিয় স্বামী হিমেল। যদি তাকে জেলের এই অন্ধকার রুম থেকে কেউ বের করতে পারে, তবে হিমেল ব্যতীত আর কেউ পারবে না। সুমি মাথা তুলে লোহার শিকের এপাশ থেকে বলল, বিশ্বাস করো, আম্মাকে আমি বিষ দেইনি। তুমিই বলো, সামান্য ঝগড়ার কারণে আমি কেনই বা আম্মাকে মারতে যাব? অতঃপর এক এক করে সমস্ত ঘটনা সে হিমেলের নিকট খুলে বলল। কিন্তু অবাক করা বিষয় হলো, হিমেল সুমিকে কোনরূপ সান্ত্বনা না দিয়ে কিছুটা কঠিন স্বরে বলল, তুমি সত্য বলছো না মিথ্যে বলছো সেটা আমি জানি না, কিন্তু তুমি যদি মাকে বিষ না দাও তাহলে কে দেবে? বাড়িতে তো মা আর তুমি ব্যতীত আর কেউ ছিল না, তাই না? স্বামীর মুখে এমন কঠিন কথা শুনে মুহূর্তে সুমি হৃদয়টা দুর্বল হয়ে যায়, কারণ তাকে নির্দোষ প্রমাণ করার জন্য শেষ ভরসার মানুষটাও আজ তাকে ভুল বুঝছে। হিমেলের কথার প্রতি উত্তরে সুমি কিছুই বলতে পারে না, বরং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সে ততক্ষণে বুঝে গিয়েছে তাকে বাঁচানোর মতো আর কেউ অবশিষ্ট নেই। হিমেল আস্তে করে ওখান থেকে চলে আসলো। দাফনের কাজ শেষ করে যখন হিমেল বাড়িতে ফিরল, তখনই সে খেয়াল করে বেশ কিছুটা দূরেই ওর চাচাতো ভাই কামাল ও জামাল কি নিয়ে যেন আলোচনা করছে আর হাসাহাসি করছে। হঠাৎ কামাল দূর থেকে হিমেলের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। হাসিটা হিমেলের বুকে কাটার মতো আঘাত হানে। মুহূর্তে মায়ের মৃত্যুর ব্যাপারে ওদের প্রতি সন্দেহটা বাড়তে থাকে। আর তাছাড়া সুমি তাকে বলেছিল, সে যখন লাইলা বেগমের চিৎকার শুনে দৌড়ে যায়, তখন সে একটি ছায়াকে দৌড়ে বেরিয়ে যেতে দেখেছিল। তাহলে কি এসবের সাথে কামাল কিংবা জামালের কোনো সংশ্লিষ্টতা আছে? প্রশ্নটা থেকে যায়। এত সব ভাবনার মাঝে হঠাৎই মোবাইলের কলের শব্দে ওর হুঁশ ফিরে। আনমনে মোবাইলটা পকেট থেকে বের করে দেখতে পায় আমার বন্ধু পুলিশ অফিসার সিয়ামের কল। কলটি রিসিভ করতে ওপাশ থেকে সিয়াম বেশ উৎকণ্ঠা নিয়ে বলল, দোস্ত, তোর আম্মু নাকি খুন হয়েছে? কি শুনছে এগুলো? আর সুমি তো এরকম মেয়েও না যে সামান্য ঝগড়াঝাটির কারণে আন্টিকে খুন করবে। তুই সব সময় সুমির কথা আমাকে বলিস, তাহলে এমন ঘটনা কিভাবে ঘটলো? সিয়ামের কথা শুনে হিমেল আর নিজেকে স্থির রাখতে পারল না, বরং হু হু করে ফোনের এপাশ থেকে কেঁদে উঠল। সিয়াম শান্ত স্বরে বলল, সবকিছু আমাকে খুলে বল, এখন কান্না করার সময় না। আমার মনে হয় সুমি খুন করেনি। হিমেল নিজের আবেগকে যথেষ্ট প্রশমিত করে বলল, আমারও তাই মনে হয়। আমার সন্দেহ হয় আমার চাচাতো ভাই কামাল আর জামালের উপর। মায়ের দাফনের পর ওই দুইটার চালচলন আমার ভালো লাগছে না রে। অতঃপর এক এক করে সমস্ত ঘটনা হিমেল সিয়ামের নিকট খুলে বলল। হিমেলের সমস্ত কথা শুনে সিয়াম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা, আমি কালকেই ছুটি নিয়ে তোর বাসায় আসছি, দেখি কি করা যায়। তুই একটা কাজ কর, থানায় গিয়ে অফিসারকে আমার সাথে কথা বলিয়ে দিস, দেখি সুমিকে কোর্টে নেওয়ার দিনক্ষণ একটু পিছিয়ে দিতে পারে কিনা। আর খবরদার, এসব যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোরই ক্ষতি। আচ্ছা ঠিক আছে, ফোনটা রেখে দিল। রান্নাঘরে হিমেলের বোন কান্নাকাটি করছে। এখনো মায়ের শোকটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। পারবেই বা কি করে? ঘরের মানুষের হাতে যদি আপনজন খুন হয়, তবে এর কষ্টের মাত্রাটা একটু বেশিই থাকে বটে। হিমেল ঘরে ঢোকার সাথে সাথে বড় বোন বিথি দৌড়ে এসে হিমেলের হাত ধরে বলে ওঠে, তোর বউ আমার মাকে খুন করেছে, তুই আদালতে সাক্ষী দিবি, যাতে ওই সেমরির ফাঁসি হয়। কি দিবি না? বোনের কথার জবাবে হিমেল কিছু বলতে পারে না, বরং চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। হিমেলের এমন নিশ্চুপ থাকা দেখে বিথি বেশ আক্রোশের সহিত বলে, তুই যদি আমার ছোট ভাই না হতি, এতক্ষণে তোকে আমি মেরে ফেলতাম। আমি জানতাম তুই এখন চুপই থাকবি। ওই মাইয়া তোরে তাবিজ করছে, তুই আমার ভাই না। তা না হইলে আজ তুই চুপ থাকতে পারতি না। তবুও হিমেল কিছু বলে না, শুধু নীরবে কাঁদছে। তারপর রুমে চলে গেল। পরের দিন বন্ধু সিয়াম মামলার তদন্তের দায়িত্ব নিয়ে চাচাতো ভাই জামাল এবং কামালের ঘরে আসলো। বেশ কিছুক্ষণ কথাবার্তার পর আচমকাই সিয়াম কামালের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনাদের দুই ভাইয়ের সাথে নাকি হিমেলের মায়ের সাথে জায়গা জমি নিয়ে ছোটখাটো একটি ঝামেলা আছে? না মানে ঝামেলা তো থাকতেই পারে, কিন্তু তবুও তো আপনাদের উচিত ছিল এই শোকময় সময় ওদেরকে সান্ত্বনা দেওয়া, তাই না? একমাত্র আপনজন বলতে তো আপনারাই কেবল আছেন। হিমেল এই বিপদের মুহূর্তে আপনাদের অবহেলা পেয়ে বেশ কষ্ট পেয়েছে। তারা দুই ভাই চমকে উঠে আমতা আমতা করতে লাগলো। পুলিশ অফিসার সিয়াম বলল, আপনারা দুজনকে আমার সাথে থানায় যেতে হবে। আমরা কেন থানায় যাব স্যার? জিজ্ঞাসাবাদের পরে প্রয়োজনে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। কনস্টেবল, এদেরকে অ্যারেস্ট করুন। পুলিশ থানার দিকে নিয়ে গেল। সম্মানিত দর্শক, আসলে প্রকৃত খুনি কে ছিল জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। ধন্যবাদ। গল্পটি প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।